নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন আরও একটি ছোট গল্প, বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। এই গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় উদয়ারুণ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা অলৌকিক গল্প বইটি থেকে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায়। তাই আর সাধারণত সেই ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশুনো করছি। প্রত্যেক শনিবার দুপুর 2টোর ট্রেনে দেশে যাই। তাতে সুবিধে হয় খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবদের সাথে ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। তুমি শনিবার বাড়ি আসো নাই কেন? তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিও। আমি বাবার একটি মাত্র সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। চারিদিকে এঁদো পানা পোড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ার হারুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সা নেই তাদের। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চালচলন, জামা প্যান্ট সব কিছু দেখে তারা অবাক হয়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢুকবার সুযোগ হয়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা? বলি ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বলতাম, হ্যাঁ হ্যাঁ কাকাবাবু। তিনি বলতেন, হ্যাঁ হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনছি, খুব
সাবধানে চলাফেরা করবে বাবা। নসু কাকা আমাদের দেশের নামকরা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা কোনো রকম কিচ্ছু হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমনই কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারি তলায় দুর্গাপুজো, কালী পুজো, আরও কত কি। এমনকি 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত, উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতে আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো আমার সঙ্গে, সেই ঘটনাই আজ বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে ফেরা হয়নি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে বেলা 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক, তারপরে উঠে যাওয়া যাবে খন। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে, এরপরে তো সেই সন্ধে 6টার। আর তার আগে তো দেশে যাওয়ার জন্য একটা গাড়িও নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন, দুপুর 2টো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছলো। আর আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তার দিকে পৌঁছলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, অত দূরে সোয়ারি নিয়ে গেলি ফিরে আসতে আসতে রাত 12টা বাজবে। না 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 না, অত দূরে যাবনি, মাথা খারাপ এই রাতে। তারপর আবার সময়টাও খারাপ, এই সময় কে যাবে? ধুর ধুর। আমি বললাম, আমি তোমাদের ডবল ভাড়া দেব, চলো। না বাবু, ক্ষমা করু, যাবনি যাবনি। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল। বাবা কাশির ওষুধ কিনে নিতে বলেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম 1000 মলম। মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিক নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকার পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল
তাও ডুবে গেল। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে ছোটখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন হয়তো। বাবা বলেছেন, আর কেন বসে আছো? খোকা বোধহয় আজ এলো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা দিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোয় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। যেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়, তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখনকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়াতেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে সে আমার দিকে। আমি আর এগোলাম না। এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি। তাও আমার মনে হলো। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বলল, কে কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি। আমিটাকে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন। কিছুই জবাব দিতে পারলাম না। সেই মুহূর্তে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। নসু কাকা, আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি কাকা, ঘুমিয়ে পড়েছিলাম।
তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। তা আজকে এই অমাবস্যার রাত্রে না এলেই পারতে। এই রাত বিরেতে আসা কি ভালো হলো? আমাদের গায়ে যে পরশুদিন ভাগ বেরিয়েছিল, তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ। আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতেই হোক না কেন আমাকে যেতেই হবে। তার বড় ছেলে এখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তা তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই না তো। রাত্রির বেলা তো হয়তো ঠাহর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রে এসে ভালো করনি। চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন কাকা? আপনারও তো তাড়াতাড়ি আছে। সে কি কথা? এত রাতে তোমাকে কি আমি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে। ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তো তখন যায় অবস্থা। আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে। তোমার যতই পড়াশোনা থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কথার কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি। এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার আবার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনে ধড়ফড় করে জেগে উঠেছেন। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরে ট্রেনে আসতে পারলে না? দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম, তাই। তা বলে সন্ধে ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছোতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল। আমি তো তা জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু?
নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মর অবস্থা, তাই তিনি শান্তি সস্তেন করতে যাচ্ছিলেন আর কি। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ? তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবোল তাবোল বকছো? বারে, আমি ভুল দেখবো কেন? আর আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলো। এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা ছোট গল্প রাত তখন 11টা। গল্পের সূত্রধার আমি রায়া, গল্প পাঠে প্রীতম, অন্যান্য চরিত্রে অনিমেষ, সুমন এবং সুকুমার মাইতি, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।